গতদিন আমি তোমাদের পদার্থের চৌম্বক ধর্ম এই চ্যাপ্টারের থিওরি কমপ্লিট করেছিলাম। আজ আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম করাবো। তোমরা এর সূত্রগুলো অবশ্যই জানো, থিওরি পড়ানোর সময় বলে দিয়েছিলাম। তা শুরু করছি আজকের প্রবলেম নাম্বার 1। চলো। কোনো স্থানের বিচ্যুতিকোণ 30 ডিগ্রি ইস্ট এবং বিনতিকোণ 45 ডিগ্রি এন, ওই স্থানে ভৌগোলিক মধ্যতলে অনুভূমিক ও উলম্ব উপাংশ কত হবে? দেওয়া আছে h = 0.3 ওর স্টেট। কোন স্থানের বিচ্যুতিকোণ বলেছে 30 ডিগ্রি ইস্ট। আমরা বিচ্যুতিকোণকে ডেল্টা দ্বারা নির্দেশ করি। ডেল্টা তার আমরা একটু লিখি, বিচ্যুতিকোণ ডেল্টা সমান 30 ডিগ্রি ইস্ট। আর বলা আছে বিনতিকোণ 45 ডিগ্রি এন। তাহলে বিনতিকোণ একে আমরা থিটা দ্বারা নির্দেশ করি ইকুয়াল টু 45 ডিগ্রি এন। তাহলে বিচ্যুতিকোণ 30 ডিগ্রি ইস্ট আর বিনতিকোণ 45 ডিগ্রি এন। তাহলে বলে ভৌগোলিক আর এইচ দেওয়া আছে, এইচ ইকুয়াল টু 0.3 ওর স্টেট। তাহলে আমরা কি বার করব? ভৌগোলিক মধ্যতলে অনুভূমিক ও উলম্ব উপাংশ কত। তা আমরা যদি একটু ছবিটা যদি আঁকি, ছবিটা একটু খেয়াল করো। এটা হলো, যদি বলি আমরা এটা চৌম্বক মধ্যতল। চৌম্বক মধ্যতল কি এটা আমরা থিওরি পড়ানোর সময় বলেছিলাম। আর চুম্বকটা তাহলে এইভাবে ঝুলছে, চুম্বকটা এইভাবে আছে, এই কোণটা থিটা বিনতি কোণ। তা এই যে, আর ভৌগোলিক মধ্যতলটা কেমন হবে? এর নাম হচ্ছে ভৌগোলিক মধ্যতল। এটা ভৌগোলিক মধ্যতল। তাহলে চৌম্বক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল। এই বরাবর এই কাজ করছে ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিক অংশ, আর চ্যুতিকোণ হচ্ছে ডেল্টা। এই যে ডেল্টা চ্যুতিকোণ, ছবি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমার বলতে হবে, আমার দেখাতে হবে যে ভৌগোলিক মধ্যতলে, ভৌগোলিক মধ্যতল অনুভূমিক উপাংশ। দেখো ভৌগোলিক মধ্যতল মানে তখন কোন উপাংশ? তখন এই বরাবর একটা পার্ট, এইটাই অনুভূমিক উপাংশ, এইটাই। তাহলে এটাকে যদি আমরা এইচ ড্যাশ ধরি, তাহলে দেখো খেয়াল করো যে এইচ ড্যাশটা হচ্ছে, এই যে এইচ ড্যাশটা এইচ এর মানে সঙ্গে, মানে এইচ ড্যাশটা এইচ এর সঙ্গে থিটা কোণ করে আছে। আমরা তাহলে কি লিখতে পারি যে ভৌগোলিক মধ্যতলে, ভৌগোলিক মধ্যতলে অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ এটাকে বলছি এইচ ড্যাশ। এইচ ড্যাশ সমান কত হবে? পরিষ্কার বুঝতে পারছো যে এইচ এর সঙ্গে এইচ এর ডেল্টা উপাংশ মানে কত? এইচ কস ডেল্টা। তোমরা ভেক্টরে তোমরা পড়েছো, মানে ক্লাস 11-এ পড়েছিল এইচ ড্যাশ। তাহলে এখানে কি হচ্ছে? থিটা কোণ করে থাকে এইচ কস থিটা, এখানে ডেল্টা কোণ করে এইচ কস ডেল্টা। এবার মানগুলো বসিয়ে দাও। এইচ এর মান 0.3 আর কস ডেল্টা, ডেল্টা মানে কত? ডেল্টা মানে 30 ডিগ্রি। দ্যাট মিন্স 0.cos 30 মানে √3/2, √3/2। এটা ক্যালকুলেশন করে তোমরা ইজিলি মানটা পেয়ে যাবে। দেখে নেবে, এটা ক্যালকুলেশন তোমরা করবে। আমি ক্যালকুলেশন গুলো করাচ্ছি না, তোমার এটা ক্যালকুলেটর ফেললে তোমরা বুঝতে পারবে। আর উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ বলতে আমরা কোনটা বুঝবো? এই বরাবর একই তো, এই পার্টটা, এটা ভি। এবার আমরা কি জানি দেখো, v/h = tan থিটা। তাহলে v/h = tan থিটা, তাহলে v সমান h tan থিটা। h tan থিটা, h এর মান 0.3 আর tan থিটা মানে, থিটা মানে কত? 45 ডিগ্রি, মানে tan 45 ডিগ্রি কত? 0.3 × 1 মানে 0.3 ওর স্টেট। 0.3 ওর স্টেট।
তাহলে এমনি যদি নর্মালি কি হয়, এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, এটা কেন, কারণ এখানে সবসময় খেয়াল রাখবে যে ভৌগোলিক মধ্যতল, ওখানে ভৌগোলিক মধ্যতল যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু অনুভূমিক অংশ আলাদা হবে, সেক্ষেত্রে এইটা চেঞ্জ হবে, এইচ ড্যাশ ইকুয়াল টু এইচ কস ডেল্টা, আর উলম্ব উপাংশ হবে, এটা জানো নিশ্চয়ই, ভি সমান এইচ ট্যান থিটা। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, অঙ্কে তোমরা খেয়াল রাখবে এটা উল্লেখ করে দিয়েছে কিনা। ছবি অনুযায়ী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোনটা ভৌগোলিক মহতল, কোনটা চুম্বক মহতল। তাহলে চলো আজকের প্রবলেম নাম্বার 2। একটি চুম্বকিত ইস্পাতের তারকে বাঁকিয়ে এল অক্ষরের আকৃতি দেওয়া হলো। এল এর একটি বাহু 4 সেমি এবং অপর বাহু 3 সেমি। বাঁকানোর আগে চৌম্বক ভ্রামক বড় হাতের এম হলে পরে কত হবে? এই চুম্বকিত ইস্পাতের তারকে বাঁকিয়ে এল অক্ষরে আকার দেওয়া হয়েছে। এই ইস্পাতের তারকে বাঁকিয়ে মনে করো এই এল অক্ষরের আকার দেওয়া হয়েছে। তাহলে এল যদি হয় তাহলে এটা হচ্ছে এল এর একটা বাহু হচ্ছে 4 সেমি, অপর বাহুটা হচ্ছে 3 সেমি। এল এর একটা বাহু 4 সেমি আর অপর বাহু হচ্ছে 3 সেমি। তা বাঁকানোর আগে চৌম্বক ভ্রামক বড় হাতের এম, বাঁকানোর আগে চৌম্বক ভ্রামক হচ্ছে বড় হাতের এম। তাহলে বলতে পারি যে ইস্পাতের তারের দৈর্ঘ্য, ইস্পাতের তারের দৈর্ঘ্য সমান 4 যোগ 3 সমান 7 সেমি। তাহলে এই যে মেরু শক্তি, মানে বাঁকানোর আগে মেরু শক্তি ধরছি, বাঁকানোর আগে মেরু শক্তি সমান ছোট হাতের এম ধরছি। তাহলে চৌম্বক ভ্রামক কত বড় হাতের এম, তাহলে এম সমান লিখতে পারি কি, চৌম্বক ভ্রামক ইকুয়াল টু মেরু শক্তি ইন্টু কার্যকর দৈর্ঘ্য, দ্যাট মিনস বড় হাতের এম ইকুয়াল টু ছোট এম ইন্টু 7, মানে চৌম্বক ভ্রামক ইকুয়াল টু মেরু শক্তি ইন্টু কার্যকর দৈর্ঘ্য। এখানে ছোট হাতের এমটা বার করে নাও, এম ইকুয়াল টু বড় হাতের এম বাই 7। তাহলে এবার বাঁকানোর পরে কার্যকর দৈর্ঘ্য কত হবে সেটা একটু বার করতে হবে। দেখো এই যে এই একটা মেরু আছে, এই একটা মেরু আছে, তা যে প্রত্যেকটা মেরু শক্তি কত এম করে রয়েছে, এ বাঁকালেও কিন্তু মেরু শক্তি সেম থাকবে। এই অঙ্কগুলোর একটাই বৈশিষ্ট্য যে বাঁকিয়ে দিলেও কিন্তু মেরু শক্তি মানে একই থাকবে, কিন্তু কি পাল্টাবে, কার্যকর দৈর্ঘ্যটা একটু পাল্টাবে। তা কার্যকর দৈর্ঘ্য দেখো, তখন কার্যকর দৈর্ঘ্য কিন্তু এইটা হচ্ছে, এই যেটা কার্যকর দৈর্ঘ্য। এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে কি কার্যকর দৈর্ঘ্য কত, √4 4² + 3² অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমিজ স্কয়ার। তাহলে বলতে হবে যে বাঁকানোর আগে চৌম্বক ভ্রামক বড় হাতের এম হলে পরে কত হবে, এটাই বার করতে হবে। তাহলে বাঁকানোর পরে কার্যকর দৈর্ঘ্য, কিংবা বাঁকানোর পরে চুম্বকের কার্যকর দৈর্ঘ্য সমান √4 4² প্লাস 3², দ্যাট মিনস কত হচ্ছে, 4 × 16 = 25, দ্যাট মিনস 5 যদি হয়, অতএব বাঁকানোর পরে চুম্বক ভ্রামক সমান আমরা লিখতে পারি কত হবে, চৌম্বক ভ্রামক আছে মেরু শক্তি কত m/7 ছিল, m ইন্টু কার্যকর দৈর্ঘ্য 5, দ্যাট মিনস m মানে বড় হাতের m/7 ইন্টু 5, দ্যাট মিনস 5/7 ইন্টু m। অ্যান্সার হবে এটা, কিন্তু অ্যান্সার 5/7 ইন্টু m। এই মেরু শক্তি চেঞ্জ হবে না, যা হবে কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হয়ে, আগে ছিল 7 এবার হচ্ছে 5, তাহলে m ইন্টু 5, দ্যাট মিনস m এর জায়গায় মানটা বসিয়ে দিলাম, বড় হাতের m/7 ইন্টু 5, দ্যাট মিনস 5/7 ইন্টু বড় হাতের m। তাহলে বুঝতে পেরেছো প্রবলেম নাম্বার 2। এবার চলো প্রবলেম নাম্বার 3।
10 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক 2 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। চুম্বকটি চৌম্বক মধ্যতলে উত্তর মেরুকে উত্তরমুখী করে বসানো। উদাসীন বিন্দুর অবস্থান নির্ণয় করো। দেওয়া আছে বড় হাতের h ইকুয়াল টু 0.35 ইন্টু 10⁻⁻4 টেসলা। ওটাকে 0.35 ইন্টু কিংবা 0.35 বাই 1/4 টেসলা দেওয়া থাকতে পারে। এখানে প্রবলেমটা একটু খেয়াল করো। 10 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ডচুম্বকে চৌম্বক ভ্রামক 2 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। চুম্বকটি চৌম্বক মধ্যতলে উত্তর মেরুকে উত্তরমুখী করে বসানো রয়েছে। তাহলে 10 সেমি দৈর্ঘ্য, তাহলে কত? 12 ইকুয়াল টু 10 সেমি। অঙ্কগুলো করতে গিয়ে মাথায় রাখবে, চুম্বকের কার্যকর দৈর্ঘ্য 2 মেরুর মধ্যে ডিস্টেন্স কিন্তু 12 ধরা হয়। এই আমি একবারে অঙ্ক করতে গিয়ে এই সমস্যায় পড়েছিলাম যে এল ধরে অঙ্ক করে গিয়ে শোনো অঙ্ক মেলেনি। সুতরাং মাথায় রাখবে 12 কিন্তু চুম্বকের কার্যকর দৈর্ঘ্য সবসময় 12 ধরতে হবে, বা সূত্র সব কিন্তু 12 করেই দেওয়া আছে। তাহলে 12 যদি কার্যকর দৈর্ঘ্য হয়, 12 ইকুয়াল টু 10 সেমি, দ্যাট মিনস এল ইকুয়াল টু কত হবে? এল ইকুয়াল টু 5 সেমি। এটা আর চৌম্বক ভ্রামক এটা পিএম দ্বারা নির্দেশ করা হয়। পিএম ইকুয়াল টু কত বলেছে? পিএম ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। 2 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে উত্তর মেরুকে উত্তরমুখী করে বসানো আছে। তাহলে এই যদি নর্থ এদিকে, সাউথ এদিকে, উত্তর মেরুকে যদি উত্তরমুখী করে বসানো হয়, তাহলে উদাসীন বিন্দু কি হয়? উদাসীন বিন্দু আমরা যে ছবি এঁকেছিলাম সেই এই চ্যাপ্টারের লাস্টে, যে বড় রেখা দিয়ে সেই ছবি আঁকার সময় উদাসীন বিন্দু ছিল এরকম, এই যে সমদ্বিখণ্ডকের উপর এই পয়েন্টে, আর এদিকে ঠিক সেম ডিস্টেন্স এই পয়েন্টে, এই ডিস্টেন্সটা ডি হয়। আমি ধরছি ডিস্টেন্সটা ডি, তাহলে ডিটা বার করতে হবে। আর এখানে দেওয়া আছে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু 0.035 ইন্টু 10⁻⁻4 টেসলা। অঙ্কে দেখবে, অঙ্কে এরকম করা আছে 0.35 বাই 1/4 অনেক সময় এরকম দেওয়া থাকে। এই 1/4 মানে 10⁻⁻4 চলা 1/4 মানে। তাহলে এই যে মধ্যবিন্দু থেকে, চুম্বকের মধ্যবিন্দু থেকে ডি ডিস্টেন্স দূরে, ডি ডিস্টেন্স চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এটা যদি বি ধরা হয়, বি সমান কত হবে? μ0 বাই 4 পাই pm বাই d স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। d স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা তোমরা জানো। এটা μ0 বাই 4 পাই pm d স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই b এর জায়গায় আমরা h বসাতে পারি, কারণ b আর h যেখানে সেম, b আর h যেখানে সেম হয়ে যাবে, সেখানে কি হবে? সেখানে উদাসীন বিন্দু পাওয়া যাবে। তাহলে এখানে h বসাও, h ইকুয়াল টু μ0 বাই 4 পাই, আর এটাকে b সাফিক্স m লিখতে পারো এটাকে, কারণ তোমরা b সমান μ0 ইনটু h ওইটা হয়তো বুঝবে হয়তো। এটা b ওই পয়েন্টে b সাফিক্স m ধরছি। μ0 বাই 4 পাই pm ইনটু d স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখান থেকে ক্যালকুলেট করবে, দেখবে h এর মানটা বসাবে, μ0 মান 4 পাই ইনটু 10⁻⁷, pm এর মানটা 2 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, আর d এর মানটা তাহলে বার করতে হবে। l কত? l 5 সেমি, 5 সেমিটাকে মিটারে করে নেবে। এই 5 সেমিটাকে মিটারে করলে কত হবে? মিটার ডিসি সেন্টি, 5/100 মিটার। এই ক্যালকুলেশন করে দেখবে d সমান বার হবে 17.1 সেন্টিমিটার। এটা কিন্তু অ্যান্সার বার হবে, d সমান 17.1 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু উদাসীন বিন্দুর অবস্থান আমরা পেলাম, d সমান 17.1 সেন্টিমিটার। তাহলে প্রবলেম নাম্বার 3 বুঝতে পারলে তোমরা। চলো প্রবলেম নাম্বার 4। একটি তামার তারের দৈর্ঘ্য এল মিটার। তারটিকে একটি বৃত্তাকার কুণ্ডলীর আকারে বাঁকিয়ে তার মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলো। ওই বৃত্তাকার তারটির চৌম্বক ভ্রামকের মান কত হবে? তামার তারের দৈর্ঘ্য বলেছে এল মিটার। এই যে এটাকে বাঁকিয়ে একটা বৃত্তের আকার দেওয়া হচ্ছে। বৃত্তের আকার দিলে সেই
বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বলেছে আই। তাহলে এর চৌম্বক ভ্রামক সমান কি, চৌম্বক ভ্রামক বার করতে বলেছে। তাহলে তারটি চৌম্বক ভ্রামক কি হবে, চৌম্বক ভ্রামক সমান আমরা জানি আই ইন্টু এ মানে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, এই যে বৃত্তের ক্ষেত্রফল হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এখানে লিখতে হবে আই ইন্টু এ মানে কত, পাই আর স্কোয়ার। এইটাই হবে পাই ইন্টু পাই, আই ইন্টু পাই আর স্কোয়ার। পিএম ইকুয়াল চৌম্বক ভ্রামক, পিএম ইকুয়াল টু আই ইন্টু এর সূত্র তোমরা জানো, তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু ক্ষেত্রফল। তা দেখো এই যে এল দৈর্ঘ্যটা হচ্ছে বাকিয়ে আর এই যে বৃত্ত করা হয়েছে, তাহলে এর পরিধি সমান এল হবে। তা লিখতে পারি 2 পাই আর ইকুয়াল টু এল। এখান থেকে 8টা বার করে আর ইকুয়াল টু কত, এল বাই 2 পাই। তাহলে আই ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, এল স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। তাহলে এটা পুরো পাই কাটলো, কত হচ্ছে এল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার আই বাই 4 পাই। এই কিন্তু অ্যান্সার, এল স্কোয়ার আই বাই 4 পাই। তাহলে এটা খুব সহজ অঙ্ক যে চৌম্বক ভ্রামক ইকুয়াল টু তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু ক্ষেত্রফল। তাহলে প্রবলেম নাম্বার 4 বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা। চলো আজকে প্রবলেম নাম্বার 5। পৃথিবীর কেন্দ্রে অবস্থিত একটি দণ্ডচুম্বকের দরুন ভূচৌম্বক ক্ষেত্র গঠিত হয়েছে। এরূপ কল্পনা করে প্রমাণ করো যে চৌম্বক মেরুতে ভূচৌম্বক ক্ষেত্রের প্রাবল্য চৌম্বক নিরক্ষরেখায় প্রাবল্যের দ্বিগুণ। এই প্রবলেমটাও খুব সহজ। দেখো, পৃথিবীর কেন্দ্রে একটি দণ্ডচুম্বকের দরুন ভূচৌম্বক ক্ষেত্র গঠিত হয়েছে, এরূপ কল্পনা করে প্রমাণ করো যে ভূচৌম্বক মেরুতে ভূচৌম্বক ক্ষেত্রের প্রাবল্য চৌম্বক নিরক্ষরেখার প্রাবল্যের দ্বিগুণ। তা এই ধরো পৃথিবী এই সেন্টার, আর চুম্বক মেরু এই নর্থ এই সাউথ, আর নিরক্ষরেখা এটা হবে এই যে পয়েন্ট, এই যে নিরক্ষরেখা। তাহলে বলছে যে দণ্ডচুম্বকের দরুন এরূপ কল্পনা করে ভূচুম্বক মেরুতে চুম্বক ক্ষেত্র। তা ধরো আমি এই যে চুম্বকটা মনে করি এরকম আছে, নর্থ সাউথ একটা চুম্বক আছে, নর্থ সাউথ চুম্বক আছে। এই চুম্বকের কার্যকর দৈর্ঘ্য ধরা, কার্যকর দৈর্ঘ্য একটা কিছু হবে। তা এটা চুম্বকটা হবে একটু বড় করে হবে, এরকম সোজা এইভাবে চুম্বকটা থাকবে, নর্থ সাউথ চুম্বকটা এইভাবে থাকবে। তারা বলেছে যে চৌম্বক মেরুতে একটা আর হচ্ছে চৌম্বক নিরক্ষরেখা প্রাবল্য। তাহলে চৌম্বক মেরুতে প্রাবল্য চৌম্বক মেরুতে এটাকে আমরা বি ধরছি, বি সাফিক্স পি ধরছি। এটা কত হবে, দেখো এই চুম্বকটা যে আছে মেরু বলতে এই পয়েন্টে যদি হয়, তাহলে আমরা সেই এটা কি অবস্থান, এটা বলা যেতে পারে যে অক্ষীয় অবস্থান বলতে পারো, এটা অক্ষীয় অবস্থান। আরে চুম্বকটা অত বড় যদি না করে এটা আরো ভালো বুঝতে হয়, কারণ যেহেতু চুম্বকটা ছোট সাইজের বলতে পারো, সেই হিসাবে চুম্বকের কার্যকর দৈর্ঘ্য খুবই ছোট, কম বলতে পারো। চুম্বক কার্যকর দৈর্ঘ্য খুব ছোট পৃথিবীর ব্যাসার্ধের তুলনায়। পৃথিবীর ব্যাসার্ধ তো খুবই বড়, যার চুম্বকের কার্যকর দৈর্ঘ্য খুবই ছোট। সেই হিসাবে সূত্র কি ছিল, μ0 বাই 4 পাই 2 pm বাই dq বলতে এখানে ডিস্টেন্স আর কিউ হবে, ডিকিউ বলতে এখানে আর কিউ বা ব্যাসার্ধটা আসবে। ব্যাসার্ধ আর ভেরি ভেরি গ্রেটার দ্যান চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বলতে পারো। এটা চুম্বক মেরুতে হলো। আর চুম্বক নিরক্ষরেখায় কত হবে, নিরক্ষরেখায় প্রাবল্য
এটাকে আমরা বিকিউ ধরছি। বিকিউ সমান কত হবে, মিউ 0/4 ইন্টু এই যে এই পয়েন্টে কি এই পয়েন্টে পিএম বাই ডিকিউ, ডিকিউ বলতে এটা আর কিউ, পিএম বাই আর কিউ। নিয়াক করে বলতে এটা কি, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর এই পয়েন্টটা, আর এটা কি অক্ষীয় অবস্থান ছিল, একটা অক্ষীয় অবস্থান, একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের এটা বিষুব অবস্থানও বলে। তাহলে চৌম্বক নিরক্ষরেখা প্রাবল্যক বিকিউ, তাহলে কি হচ্ছে এটা বিপি বাই বিকিউ যদি করা হয়, বিপি বাই বিকিউ করে দেখো, বিপি হচ্ছে মিউ 0/4 2 pm বাই আর কিউ ইন্টু এটা উল্টে যাবে 4 পাই আর কিউ তো মিউ 0 ইন্টু pm, তাহলে কেটে কেটে যাচ্ছে, মিউ 0 কাটলো 4 পাই কাটলো আর কিউ 2 হচ্ছে। তাহলে বিপি ইকুয়াল টু 2 ইন্টু বিকিউ, বিকিউ এর দ্বিগুণ, মানে মেরুতে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক প্রাবল্য, নিরক্ষরেখার প্রাবল্যের দ্বিগুণ। তো বিপি ইকুয়াল টু 2 ইন্টু বিকিউ। তাহলে কি এটা হচ্ছে আমরা যেটা করলাম যে সেই একটা চুম্বক থাকলে চুম্বকের অক্ষীয় অবস্থান আর একটা হচ্ছে বিষুব অবস্থান, চুম্বকের কার্যকর দৈর্ঘ্য খুবই ছোট ওই ডিস্টেন্স তুলনায়, সেক্ষেত্রে প্রাবল্য কত হয় সেইটাই জাস্ট সেই বার করার সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করলাম। খুবই সহজ অঙ্ক, নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রবলেম নাম্বার 5, চলো এবার প্রবলেম নাম্বার 6 এ। M1 ও M2 সমান দৈর্ঘ্যের দুটি দণ্ডচুম্বকের M1 চুম্বকের মেরুশক্তি M2 এর দ্বিগুণ। চুম্বক দুটির উত্তর মেরু দুটিকে সংস্পর্শে রেখে এদের পরস্পরের সঙ্গে সমকোণে আটকানো হলো। এই সমবায়টিকে যদি ভূচুম্বক ক্ষেত্রে মুক্তভাবে ভাসমান কর্কের উপর স্থাপন করা হয়, তাহলে সাম্যাবস্থায় M1 চুম্বকটি চৌম্বক মধ্যতলের সঙ্গে কত কোণ করবে? M1 আর M2 দুটো দণ্ডচুম্বক আছে, বলা আছে যে M1 চুম্বকের মেরুশক্তি M2 এর দ্বিগুণ। তাহলে মনে করি M2 এর মেরুশক্তি ছোট হাতের এম ধরলাম, স্মল এম ধরলাম, তাহলে M1 এর মেরুশক্তি কত হবে, 2m হবে, একটা অপরটার দ্বিগুণ বলেছে। তা মেরুশক্তি বলে দিয়েছে এখানে। তা যদি ওদের কি ব্যাপার আছে, ওদেরকে পরস্পরের সঙ্গে সমকোণে আটকানো আছে, তা সমকোণে আটকানো আছে, দুটোর দৈর্ঘ্য সমান, এখন সমকোণে ওদেরকে আটকানো আছে, দুটোর কিন্তু দৈর্ঘ্য সেম, একটা M1 একটা M2। এটা ধরো M1, এটা M2, তা ওর একটি মানে মুক্তভাবে ভাসমান কর্কের উপর স্থাপন করা হয়েছে। তো M1 চুম্বকটি চৌম্বক মহতলের সঙ্গে কত কোণ করবে বলতে হবে। তা মনে করি M1 চুম্বকটি সাম্যাবস্থায় চৌম্বক মহতলে অবস্থিত ভূচুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করবে। যদি M1 চুম্বক যদি থিটা কোণ করে, তো ওদের M1 আর M2 এর মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। তাহলে অতএব M2 চুম্বকটি কত কোণ করবে, অতএব M2 চুম্বকটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, M2 চুম্বকটি 90 মাইনাস থিটা কোণ করবে, 90 মাইনাস থিটা কোণ করবে। যেহেতু ওদের M1 আর M2 এর মধ্যবর্তী কোণ কত, M1 আর M2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে
90 ডিগ্রি। এখন দেখো এই সাম্যাবস্থায় রয়েছে, সাম্যাবস্থার শর্ত কি? টর্ক M1 এর উপর যে টর্ক কাজ করবে M2 এর উপর সে একই টর্ক কাজ করবে। এটা টর্কের একটা সূত্র আছে, টাউ ইকুয়াল টু, সূত্রটি হলো টাউ সমান mb সাইন থিটা। m হলো কোনো চুম্বকের চৌম্বক ভ্রামক, b হলো চৌম্বক ক্ষেত্রে। এই সূত্রটা ঠিক ইলেকট্রিক ফিল্ডে তোমরা পড়েছিলে, টাউ সমান পি সাইন থিটা। ওখানে পি ছিল তড়িৎদ্বি মেরু ভ্রামক, ই সমান ইলেকট্রিক ফিল্ড। তা আমরা কি এই যে সাম্যাবস্থায় রয়েছে চুম্বক দুটি, তাহলে সাম্যাবস্থার শর্তানুযায়ী কি লিখতে পারি? M1 এর উপর ক্রিয়াশীল টর্ক সমান M2 এর উপর ক্রিয়াশীল টর্ক। এবার টর্ক বলতে আমরা সূত্র পড়েছি mb সাইন থিটা। তা লিখছি কি? M1 এর উপর ক্রিয়াশীল টর্ক, M1 এর মেরু শক্তি 2m আর কার্যকর দৈর্ঘ্য ধরছি L, তাহলে 2m ইন্টু L হলো চৌম্বক ভ্রামক, তাহলে 2mL ইন্টু b সাইন থিটা ইকুয়াল টু m ইন্টু L b সাইন 90 মাইনাস থিটা। ওটা ক্যালকুলেশন করে দেখো, m উভয় দিক থেকে উঠে যাচ্ছে, L উঠে গেল, b আর b উঠে গেল, থাকলো কি 2 সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, বা ট্যান থিটা ইকুয়াল টু হাফ, বা থিটা সমান ট্যান ইনভার্স হাফ। তাহলে কোণের মান কত হচ্ছে? ট্যান ইনভার্স হাফ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই প্রবলেমটা। চলো পরের প্রবলেমে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে প্রবলেম নাম্বার 6। এবার চলো প্রবলেম নাম্বার 7। একটি দণ্ডচুম্বকের চুম্বকনের মাত্রা 5 × 10⁴ অ্যাম্পিয়ার পার মিটার। চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 12 সেমি এবং 1 সেমি স্কোয়ার। এই দণ্ডচুম্বকটির চৌম্বক ভ্রামকের মান SI এককে কত হবে? দেখো চুম্বকনের মাত্রা দেওয়া আছে, চুম্বকনের মাত্রা আমরা একে বড় হাতের M দ্বারা নির্দেশ করি। চুম্বকনের মাত্রা বড় হাতের M ইকুয়াল টু 5 × 10⁴ অ্যাম্পিয়ার পার মিটার। চুম্বকনের মাত্রা দেওয়া আছে, আর দেওয়া আছে চুম্বকটি চৌম্বক দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 12 সেমি আর 1 সেমি স্কোয়ার। দণ্ডচুম্বকটি চৌম্বক ভ্রামকের মান কত? তাহলে চৌম্বক ভ্রামক PM ও আয়তন V হলে আমরা কি লিখতে পারি? M ইকুয়াল টু PM বাই V। কারণ একক আয়তনে চৌম্বক ভ্রামককে বলা হয় চুম্বকনের মাত্রা, তোমরা সংজ্ঞায় পড়েছো। একক আয়তনে চৌম্বক ভ্রামককে বলা হয় চুম্বকনের মাত্রা। দ্যাট মিনস এখান থেকে পাওয়া যাচ্ছে PM ইকুয়াল টু M ইন্টু V। তোমরা M এর মানটা দেখো পেয়ে গেছো এই যে, আর V হচ্ছে আয়তন দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, আর প্রস্থচ্ছেদ দেওয়া আছে কত? 1 সেমি স্কোয়ার। এই মানটা এই 12 সেমিটাকে মিটারে পরিণত করবে, 1 সেমি স্কোয়ারটা মিটারে পরিণত করে গুণ করে দিলে আয়তন পেয়ে যাবে। এইটা গুণ করলেই কিন্তু আয়তন পেয়ে যাবে। আয়তনের মানটা বসিয়ে দিলেই তোমরা কিন্তু PM খুব সহজেই পেয়ে যাবে। খুবই সহজ অঙ্ক। চলো প্রবলেম নাম্বার 8। কোন স্থানের বিনতি কোণের প্রকৃত মান 45 ডিগ্রি যদি বিনতি চক্রের তল চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি কোণে ঘোরানো হয়, তবে আপাত বিনতি কোণ কত হবে? তাহলে কোন স্থানের বিনতি কোণের প্রকৃত মান 45 ডিগ্রি যদি বিনতি চক্রের তল চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি কোণে ঘোরানো হয়, তবে আপাত বিনতি কোণ কত হবে? দেখো বিনতি কোণের প্রকৃত মান মানে থিটা ইকুয়াল টু বলেছে কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি বলেছে, আর বলেছে বিনতি চক্রের তল চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি কোণ করে সরে গেছে। তার মানে এই যে বিনতি চক্রের তল চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি কোণ করে চলে গেছে, তার মানে বলতে চৌম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতলের মধ্যে কোণ কত হয়েছে? হচ্ছে 60 ডিগ্রি, সেটাই ডেল্টা বলতে পারো। এই ডেল্টা সমান 60 ডিগ্রি। আবার বলছি, এখানে বলা হয়েছে যে বিনতি চক্রের তল চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে,
তার মানে চৌম্বক মনোতল আর ভৌগোলিক মনোতলের মধ্যে কোণ কত হয়েছে 60 ডিগ্রি, মানে ডেল্টা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তা আমরা কি জানি যে এই যে এখানে বার করতে হবে যে আপাত বিনতি কোণ কত হবে। আপাত বিনতি কোণ আমরা কি জানি tan থিটা ইকুয়াল টু v/h, এটা জানি, স্বাভাবিক অবস্থা এটা জানি। v/h ইকুয়াল টু tan থিটা যদি নরমাল হতো, যদি না ঘোরানো হতো, 60 ডিগ্রি কোণ যদি না করতো, তাহলে tan থিটা ইকুয়াল টু v/h হতো। তাহলে কিন্তু কি এখন যেহেতু 60 ডিগ্রি কোণ করে সরে গেছে, তার জন্য আপাত বিনতি কোণ আমি লিখছি আপাত বিনতি কোণ থিটা ড্যাশ হলে তাহলে কি লিখবো tan থিটা ড্যাশ। সেক্ষেত্রে কোণটা tan থিটা ড্যাশ ইকুয়াল টু সেই আমরা বিচ্যুতি কোণ পড়ার সময় বলেছি যে বা চৌম্বক মনোতলে এই ব্যাপারটা বলছিলাম যে ভি কিন্তু সবসময় সেম থাকে, ভি কিন্তু চেঞ্জ হয়, উলম্ব উপাংশ সেম হয় সেম থাকে, মানে একই থাকে, কিন্তু অনুভূমিক উপাংশটা চেঞ্জ হয়। তাহলে v/h, এইচটা কি হবে, এইচটা হবে এইচ ড্যাশ ধরছি, v/h, এইচ ড্যাশ মানে কত, এই যে এইচ কস ডেল্টা হবে, এইচ কস ডেল্টা। তাহলে এই যে v/h মানে এখানে বসিয়ে যাও tan থিটা আর বাই কস ডেল্টা, এইগুলো মান পর বসিয়ে আছে। tan থিটা মানে কত, tan 45 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি, tan 45 ডিগ্রি 1, cos 60 ডিগ্রি মানে কত, হাফ, কত হচ্ছে, এটা হচ্ছে 2। তাহলে tan থিটা ড্যাশ সমান 2, আর থিটা ড্যাশ সমান কত, tan ইনভার্স 2। tan ইনভার্স 2 ক্যালকুলেটরে যদি আমরা মান বার করি, এর মান বেরোবে 63.43 ডিগ্রি, 63.43 ডিগ্রি। তাহলে এটাই কিন্তু আপাত বিনতি কোণ। তাহলে বুঝতে পেরেছো যে থিটা 45 ডিগ্রি দেওয়া ছিল, যে বিনতি চক্রের তল 60 ডিগ্রি কোণে সরে গেল, তাহলে কি হলো, এই চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক মনোতল আর ভৌগোলিক মনোতলের মধ্যে কোণ একটা তৈরি হলো, সেটাকে বিচ্যুতি কোণ ডেল্টা দ্বারা নির্দেশ করতে, ডেল্টা সমান 60 ডিগ্রি। এবার tan থিটা সমান স্বাভাবিক অবস্থায় কি জানি v/h। এবার আপাত বিনতি কোণ যদি থিটা ড্যাশ হয়, তাহলে tan থিটা ড্যাশ ইকুয়াল টু কি হবে, v/h ড্যাশ, ভি তো চেঞ্জ হবে না বলে দিয়েছি, h ড্যাশ চলে এলো, h এর জায়গা বসালাম h cos ডেল্টা, দেখো এই উপাংশ। তাহলে v/h ইকুয়াল tan থিটা বসালাম, tan থিটা বাই cos ডেল্টা ক্যালকুলেশন করে থিটা ড্যাশ সমান কত বেরোলো, tan ইনভার্স 2, দ্যাট মিন্স 63.43 ডিগ্রি। চলো প্রবলেম নাম্বার 9 এ। এটা একটু বড় অঙ্ক। দুটি ক্ষুদ্র চুম্বকের চৌম্বক ভ্রামক যথাক্রমে 0.108 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এবং 0.192 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। চুম্বক দুটিকে একই অনুভূমিক তলে পরস্পরের সঙ্গে লম্বভাবে রাখা হয়েছে। চুম্বক দুটির অক্ষগুলিকে বর্ধিত করলে তারা যে বিন্দুতে মিলিত হয় তা থেকে চুম্বক দুটির দূরত্ব যথাক্রমে 30 সেমি ও 40 সেমি। অক্ষদ্বয়ের ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। এই আর বি দুটো ক্ষুদ্র দণ্ড চুম্বক আছে। তা ক্ষুদ্র দণ্ড চুম্বক মানে এদের কি কার্যকর দৈর্ঘ্য খুবই ছোট, খুবই কম, ছোট বলতে পারো। তাই প্রথমটার চৌম্বক ভ্রামক দেওয়া আছে, দ্বিতীয়টার চৌম্বক ভ্রামক দেওয়া আছে। তা এদেরকে পরস্পর লম্বভাবে রাখা হয়, দেখো লম্বভাবে রেখেছে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। কিন্তু এদের অক্ষদ্বয়কে বর্ধিত করলে যে পয়েন্টে মিলিত হচ্ছে, সেই তা থেকে চুম্বক দুটির দূরত্ব যথাক্রমে 30 সেমি, মানে এখান থেকে এই দূরত্বটা 30, সেখান থেকে এই দূরত্বটা 40। তাহলে আমার বার করতে হবে ওই যে ছেদ বিন্দু, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রে প্রাবল্যের মান আর দিক নির্ণয় করতে হবে। তা দেখো এটা এই যে এই চুম্বকের সাপেক্ষে ও বিন্দু এটা কিন্তু কি, এটা অক্ষস্থিত অবস্থান। তা অক্ষস্থিত অবস্থানে আমরা চুম্বকের ক্ষেত্রে কি জানি, b ইকুয়াল টু μ0/4 পাই
2pm/dq, d ডিস্টেন্স দূরে, চুম্বকের মধ্যবিন্দু থেকে d ডিস্টেন্স দূরে অক্ষস্থিত অবস্থানের ক্ষেত্রে b সমান μ0/4π 2pm/dq। তাহলে বলতে পারি এ চুম্বকের জন্য কি হবে, এ চুম্বকের জন্য ধরছি b1, ধরছি b1 ইকুয়াল টু হবে μ0/4π 2pm/d1q, আর বি চুম্বকের জন্য কি পাচ্ছি, b2 বলতে পারি μ0/4π, এটা pm, এটা pm, এটা pm1 বলছে এটা, আর 2pm 2/d2q। তা প্রথম চুম্বকের জন্য চৌম্বক ভ্রামক কত দেখো, প্রত্যেকটা মান দেওয়া আছে। pm1 ইকুয়াল টু 0.108 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, আর এই যে pm2 চৌম্বক ভ্রামক কত দেওয়া আছে, 0.192 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। আর d1 সমান কত, d1 সমান 30, আর d2 সমান কত, d2 সমান হচ্ছে 40, d2 সমান 40। এই মানগুলো বসানো যেতে পারে, μ0/4π, μ0 মানটা বসাবে 4π × 10⁻⁷। তা বলেছে এবার ছেদ বিন্দুতে চৌম্বক প্রাবক ক্ষেত্রের প্রাবল্যের মান ও দিক। তা প্রাবল্যের মান এটা 90 ডিগ্রি কোণ করে আছে, তাদেরকে ভেক্টর লব্ধি হবে এটা যোগ করলে, এই যে এইটাই হবে ওদের লব্ধি। এই লব্ধি 90 ডিগ্রি কোণটা কি হবে, b সমান লিখতে পারো √b1² প্লাস b2²। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে পাবে কত, 1.2 × 10⁻⁶ টেসলা। দেখবে এটা ক্যালকুলেশন খুব সহজ ক্যালকুলেশন, 1.2 × 10⁻⁶ টেসলা। আর যদি এই কোণটা b1 এর সঙ্গে থিটা কোণ করে, যদি লব্ধিটা থিটা কোণ করে, তাহলে সেক্ষেত্রে কি লিখবো, tan θ ইকুয়াল টু কত হবে, tan θ ইকুয়াল টু এই যে b2/b1 লিখতে পারি, b2/ এই যে থিটা এই কোণটা, তাহলে tan θ লম্ব বাই ভূমি, তার মানে b2/b1 হবে। এই b2/b1 এর মানটা বসালে দেখবে এটা বার হবে 4/3 বার হবে। এটা ক্যালকুলেশন করে দেখবে এটা সহজে বেরিয়ে যাচ্ছে, b2 এর জায়গায় b1 এর জায়গায় মান বসাবে, হয়ে যাবে। তাহলে এটা কি, প্রান্ত বা অক্ষস্থিত অবস্থান, সেই সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম, b সমান μ0/4π 2pm/dq। তাহলে বুঝতে পেরেছো? এবার চলো আজকের প্রবলেম নাম্বার 10। একটি পরমাণুর মধ্যে বৃত্তাকার ইলেকট্রনীয় কক্ষপথের ব্যাসার্ধ ওই কক্ষপথের ক্রমিক সংখ্যা n এর বর্গের সমানুপাতিক এবং ওই কক্ষপথে বেগ ক্রমিক সংখ্যা n এর ব্যস্তানুপাতিক। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যে কক্ষপথগুলো আছে পরপর, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি কক্ষপথে ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের অনুপাত নির্ণয় করো। দেখো আমরা জানি ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, ইলেকট্রনের চৌম্বক ভ্রামক সমান এটা pm দ্বারা নির্দেশ করতে, pm ইকুয়াল টু qv × r/2। q হচ্ছে ইলেকট্রনের চার্জ, v হচ্ছে দ্রুতি, r হচ্ছে যে কক্ষপথ ইলেকট্রনটা আছে তার ব্যাসার্ধ বাই 2। এখন এখানে দেওয়া আছে ইলেকট্রনের যে কক্ষপথে তার ব্যাসার্ধ r প্রপোর্শনাল টু n²। দ্যাট মিনস এখান থেকে লিখতে পারি r সমান k1 × n², k সমান ধ্রুবক। আরেকটা দেওয়া আছে v প্রপোর্শনাল টু 1/n, এখান থেকে লিখতে পারি v সমান k2/n, লেখো k2 একটা ধ্রুবক। তাহলে pm সমান কত হচ্ছে, pm সমান আমরা q/2, v এর জায়গায় বসাচ্ছি k2/n, আর r এর জায়গায় বসাচ্ছি k1 × n²। তাহলে কি দাঁড়ালো, এই যে n একটা n থাকলো, তাহলে q/2 k1 k2
ইন্টু এন, কিউ বাই টু কে ওয়ান কে টু ইন্টু এন। তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো, এই কিউ ধ্রুবক, কে ওয়ান ধ্রুবক, কে টু ধ্রুবক, কিউ ধ্রুবক, কে ওয়ান ধ্রুবক, কে টু ধ্রুবক, টু ও ধ্রুবক। তাহলে টু ধ্রুবক হলে তাহলে পিএম প্রপোর্শনাল টু এন। তাহলে বলা ছিল যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রপোর্শনাল টু এন, প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথগুলিতে ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের অনুপাত। তাহলে চৌম্বক ভ্রামকের অনুপাত কত হবে? চৌম্বক ভ্রামকের অনুপাত সমান প্রথম কক্ষের জন্য 1 1, দ্বিতীয় কক্ষে 2 1:2:3 এভাবে চলবে, 1:2:3 এভাবে কিন্তু পরপর চলবে। চৌম্বক ভ্রামকের অনুপাত 1:2:3। খুবই সহজ অঙ্ক, শুধু সূত্রটা মনে রাখলে হবে যে ইলেকট্রনের জন্য চৌম্বক ভ্রামক Pm = Q × Vr/2। এখানে কিউ এর জায়গা তুমি ইও লিখতে পারতে, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটাও বলতে পারতে। তাহলে বুঝতে পারলে প্রবলেম নাম্বার 10। তোমরা এই প্রবলেমগুলো অবশ্যই আবার নতুন করে প্র্যাকটিস করবে। আর আজকে আরো দুটি প্রবলেম আমি তোমাদের হোম টাস্কের জন্য দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে দেখবে, এই প্রবলেমগুলো তোমরা নোট করো। তাহলে এই দুটি প্রবলেম তোমরা অবশ্যই করবে, করে আমাকে দেখাবে। এর পরের দিন আমি আলোক বিজ্ঞান বা লাইটের চ্যাপ্টার আমি শুরু করব। এখনো ইলেকট্রো মানে তড়িৎ চুম্বকত্বের কিছু চ্যাপ্টার বাকি আছে, সেগুলো পরে আবার করব। আমার লাইটের চ্যাপ্টারটা একটু এগিয়ে নিই। আজকের মতো ক্লাস তাহলে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। প্রবলেমগুলো কিন্তু অবশ্যই করো।